কারো কাছে ম্যাজিক, কারো কাছে লজিক। আপনারা যখন ম্যাজিক দেখেন দর্শক হিসেবে, তো তখন মনে হয় একটা ম্যাজিক দেখছেন, তাই তো? তো যেই ম্যাজিশিয়ান আপনাকে ম্যাজিকটা দেখাচ্ছে, তার কাছে কিন্তু পুরোটাই একটা লজিক এবং অনুশীলন। অনুশীলন মারফত সে লজিকটাকে রপ্ত করেছে। ম্যাজিক্যাল কিছু মোমেন্ট ক্রিয়েট করার ক্ষমতাটা সে অর্জন করেছে। তো আমি ইস্ট বেঙ্গলের যে তৃতীয় গোলটা নিয়ে যখন বর্ণনা করেছিলাম আমার আগের এক অডিওতে, তখন একটা জিনিস উল্লেখ করতে ভুলে যাই বা উল্লেখ করিনি, সহজ কথায় বলাই ভালো, কেননা আমি নিজের জিনিসটা খেয়াল করিনি। থার্ড গোলটা একটু আগে আর একবার দেখলাম, দেখতে গিয়ে দেখলাম এই যে আপনারা সবাই বলছেন না যে এডমান্ড একটা দারুণ টাচ করে বেরিয়ে গেল, ছো মেরে একটা বুলেট গতিতে বেরিয়ে গেল, এড আর মোহনবাগান বা আলবাগানের সমর্থকরা গালমন্দ করছে রাহুল বেকে বা বাকিদেরকে। তো আপনারা একটা জিনিস খেয়াল করেননি, আমিও করিনি, আমিও ঈশ্বর নই, সাধারণ মানুষ, বারবার দেখি, দেখে একটু বোঝার চেষ্টা করি। আপনারা খেয়াল করেননি যে এডমান্ডকে যখন পাসটা দিল, তখন এডমান্ড যাতে বেরিয়ে যেতে পারে, এডমান্ডের সামনে চলে এলো রক্ষাকর্তা হিসেবে বা রক্ষা কবচ হিসেবে রাশিদ। আরও একবার দেখুন গোলটা, হার্দিক ভাটের থেকে বলটা চেয়ে নিল ড্যানি রেমিরেজ, নিয়েই এডমান্ডকে মুহূর্তের মধ্যে পাসটা দিল। এডমান্ড ততক্ষণে কিন্তু ছো মারা তীরের গতিতে এগিয়ে চলেছে, ওকে গার্ড করলো বা ওর প্যাসেজটা ক্লিয়ার করে দিল রাশিদ। কীভাবে রাশিদ ক্লিয়ার করলো? রাশিদ গিয়ে দাঁড়িয়ে পড়লো আপনার রাহুল বেকের সামনে। ভালো করে দেখুন, রাশিদ যদি রাহুল বেকের সামনে গিয়ে দেয়ালের মতো না দাঁড়াতো, তো অত সহজে এডমান বেরিয়ে যেতে পারতো না। তো এইটা পুরোটাই একটা পরিকল্পিত একটা আক্রমণ, ঠিক আছে? এবং স্ক্রিপ্টেড আক্রমণ নয়, কেননা আপনি তো জানেন না আপনি ম্যাচ সিচুয়েশনে কীরকম পাবেন, কিন্তু এই ধরনের আক্রমণ বা এই ধরনের স্কিল সেট তার প্র্যাকটিস করতে হয়, যাতে করে আপনি অ্যাকচুয়াল যখন খেলতে নামবেন, কর্মক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন। আপনি যত রকম কলা মানে কলা শিখেছেন বা কৌশল শিখেছেন, সেগুলো প্রত্যেকটা প্রয়োগ করতে পারবেন। কেননা এটা তো মুখস্থ নয় যে আপনি এটা এসে গরুর রচনা লিখে দেবেন, নদী হলো সেখানে গরুকে ঢুকিয়ে দেবেন, নদীর পাড়ে গরু। এখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন কলা বা কৌশল আপনি রপ্ত করতে পারেন, এবং যখন আপনি সমরে যাবেন বা নামবেন বা যুদ্ধে নামবেন, তখন আপনি প্রয়োজন মাফিক বিভিন্ন কৌশল প্রয়োগ করতে পারবেন সফলভাবে। সেটাই করা হয়েছে কিন্তু এখানে। আমার পরিচিত অনেকে বলছে কমিউনিকেশন এটা কমিউনিকেশনের ব্যাপারই নয়। কমিউনিকেশন হলো এরকম, ধরুন আপনি পড়াশোনা করে জানেননি, পরীক্ষা হলে বসেছেন, আপনার পাশে একটা ভালো ছাত্র, আপনার কমিউনিকেশন খারাপ হলে আপনি চুপ করে বসে থাকবেন, পরীক্ষাটা ফেল করে চলে আসবেন। যদি আপনার কমিউনিকেশন ভালো হয়, বলবেন একে ওকে জিজ্ঞেস টিজ্ঞেস করে কোনো মতো আপনি পাস করবেন, কিন্তু কমিউনিকেশন ভালোর দরুন আপনি কিন্তু পরীক্ষায় দারুণ কোনো নাম্বার পাবেন না, কেননা আপনি প্রস্তুতিটা নেননি। কমিউনিকেশনে পরে আসে, মানে আগে তো আপনাকে কৌশলগুলো রপ্ত করতে হবে। ও বাই দ্য ওয়ে, এই আলোচনাতে টুবলু নেই, কেননা টুবলু আজকে খুব ব্যস্ত, মানে ওরা আবার জয় সরণিতে ফিরেছে। আজকে নাকি 6-0 গোলে জিতেছে কলকাতা ফুটবল লিগে, এখন ওরা সেইটা নিয়ে একটু ব্যস্ত রয়েছে। তো টুবলু এখন ব্যস্ত, বিরিয়ানি টিরিয়ানি খাবে, মানে টুবলুর বাবা বলেছিল যে সবাইকে বিরিয়ানি খাওয়াবে 11 দেখিয়ে, কিন্তু রাজি হচ্ছে না এখন সাবটাইটেল সহ 11 দেখতে। তো এখন টুবলুর বাবা টুবলুকে শুধু বিরিয়ানি খাইয়ে দেবে, 6-0 জিতেছে। যাক গে, আমরা আলোচনায় ফেরত আসি। তো অনেকে গালমন্দ করছেন মোহনবাগানকে যে ডিফেন্ডিং ঠিকঠাক করে করেনি। এই ডিফেন্ডিংটা আপনাকে যদি করতে হয় এটা অর্গানাইজড অ্যাটাকের বিরুদ্ধে, তাহলে আপনাকে সেইটাও রপ্ত করতে হবে। ইস্টবেঙ্গল যে শুধু আক্রমণ করার সময় এই ধরনের টেকনিক ব্যবহার করেছে তা কিন্তু নয়, যখন ডিফেন্ডিংও করেছে দেখবেন সবাই মিলে প্ল্যান ডিফেন্ডিং করেছে। এবং ইস্টবেঙ্গলের যে অ্যাটাকগুলো আপনি যতবার দেখবেন ততবার নতুন নতুন কিছু আপনার নজরে পড়বে। এটা অনেকটা
সত্যজিৎ রায়ের সিনেমার মতো। সত্যজিৎ রায়ের সিনেমা দেখবেন অনেকেই বলে যে বারবার দেখতে ভালো লাগে। এবার কেন আপনার বারবার দেখতে ভালো লাগে? তারও তো একটা কারণ আছে। মানে আপনি ধরুন একটা সৃজিতের সিনেমা বারবার দেখতে পারবেন না, বা যে কোনো কৌশিক গাঙ্গুলির সিনেমা বারবার দেখতে পারবেন না, সেই সিনেমা যতই ভালো হোক হোক না কেন, বারবার দেখতে পারবেন না। কিন্তু দেখবেন প্রত্যেকটা বাঙালি বলে পুরনো হয় না, ছোটোবেলা থেকে সোনার কেল্লা দেখে আসছি। কেন? মানে তার পেছনে একটা লজিক আছে। আপনার কাছে ম্যাজিক, আপনার এখন বয়স বেড়েছে, আপনার হয়তো বার্ধক্যের দিকে এগিয়ে গেছেন, বা আপনি হয়তো বার্ধক্যে পৌঁছে গেছেন, বা যৌবনেই রয়েছেন, টগবগ করছেন, কিন্তু আপনি শুরু করেন যে আমি শৈশবে ছোটোবেলায় সোনার কেল্লা দেখেছি, জয় বাবা ফেলুনাথ দেখেছি, এবং এখনও দেখে যাই। মানে আপনার কাছে সেটা ম্যাজিক। কিন্তু যিনি ক্রিয়েট করেছেন সত্যজিৎ রায়, তিনি কিন্তু জেনে বুঝে ক্রিয়েট করেছেন, কিছু উপাদান রেখেছেন, যার ফলে আপনাকে বারবার সেটা আকৃষ্ট করছে। উপাদানটা তাহলে কী? উপাদানটা হলো, মানে আপনি যদি ধরুন সোনার কেল্লা যদি আপনি ধরেন, সোনার কেল্লাতে যে কোনো মুহূর্ত আপনি যদি চালিয়ে দেবেন, আপনি যদি ইউটিউবে পান, যে কোনো মুহূর্তে আপনি স্ক্রল বারটাকে টেনে দেবেন, তো এবার আপনি দেখবেন কিছু এলিমেন্ট ব্যবহার করেছেন সত্যিই। আমি এই জন্য আলোচনা করছি যে এইগুলো কিন্তু ফুটবলের ক্ষেত্রেও মানে প্রযোজ্য। সত্যিটা সিনেমাতে দেখবেন একটা তো ন্যারেটিভ চলছে, যে যেটা মূল গল্পটা চলছে, যেটা আপনার বইতে পড়েন। এবার তার সাথে সাথে সত্যজিৎ রায়ের যে কোনো এক ছবি আপনি, সিনেমা আপনি, বা এই ক্ষেত্রে সোনার কেল্লা আপনি ফ্রিজ করে দেবেন যে কোনো একটা পয়েন্টে, মানে পজ করে দেবেন মুভিটা। দেখবেন আপনি যদি পেন্টিংটা জানেন, দেখবেন যে পেন্টিংয়ে যে বেসিক্সটা রয়েছে, যে একটা চোখকে ঘোরাতে হবে, একটা ফোকাল পয়েন্ট থাকবে, এবং তারপর যেন চোখ পুরো ক্যানভাসটায় ঘোরে, দেখবেন ওর ম্যাক্সিমাম যে ফ্রেম রয়েছে সেই ফ্রেম হচ্ছে বেসিক্যালি একটা কম্পোজিশন, একটা চোখটাকে আপনাকে ঘোরাবে। তার সাথে সাথে কী করে সত্যজিৎ রায়, তার ক্যারেক্টার ধরুন মুখে একরকম কথাবার্তা বলছে, মুখের অভিনয় করছে, তার সাথে সাথে তার আঙ্গুল বা তার শরীরের কোনো অংশ অন্য কিছু একটা মুভমেন্ট করছে। তো সে একদিকে ম্যাক্রো বা টপ লেভেলের একটা ন্যারেটিভ চলে, তার পেছনে আরও একটা ন্যারেটিভ চলে। সেই জন্য আপনি যতবার ছবিটা দেখেন, আপনি নতুন কিছু না কিছু আপনার নজরে সেটা পড়ে, সেই জন্য আপনাকে আকৃষ্ট করে, আর কোনো কারণ নেই। মানে কোনো আলাদা কোনো ব্ল্যাক ম্যাজিক নেই, পুরোপুরি টেকনিকের ব্যাপার। তো এখন হাবাস যেইভাবে এদেরকে অনুশীলন করিয়েছে, তাতে করে প্রচুর টেকনিকের প্রয়োগ রয়েছে। এই টেকনিকগুলোর জন্যই অনেকে আপনারা বলেন যে স্পিড দারুণ লাগছে। এমন না যে আপনি যদি এবার আলাদা করে দেখেন, আপনি ধরুন আমি জানি না, একজন জিজ্ঞেস করছে কোথায় রেকর্ডিং আছে, এগুলো ব্যক্তিগত লেভেলে, এগুলো মানে ব্যক্তিগতভাবে যে যেরকম পেরেছে করেছে, এটা কোথাও সরকারিভাবে কোথাও কিছু নেই। তো আপনি যদি এখন জানি না আপনার কাছে সে অবকাশ আছে কি না, নাকি আপনাকে সেই ইউটিউবারদের এগুলো দেখতে হবে। তো আপনি যদি আলাদা করে কোনো একটা প্লেয়ারকে ফলো করেন, দেখবেন সে কিন্তু খুব জোরে যে একদম ঊর্ধ্বশ্বাসে ভয় পেয়ে দৌড়াচ্ছে সেরকম কিন্তু সে নয়। দেখবেন সে খেলাটা ফলো করছে বা মুভমেন্টটাকে ফলো করছে, এবং সে কখনো তো হাঁটছে, কখনো দুলকি চালে এগিয়ে যাচ্ছে, যেটা আমি ক্রিস ইকোনমিডিসের ওই মুভমেন্টের ক্ষেত্রে পড়েছিলাম, যেটা থেকে সেই ডেভিড একটা ডুরান্টের সেমিফাইনালে গোল মিস করেছিল। তো এইভাবে কিন্তু মানে মুভমেন্টটা হচ্ছে, মানে বলটা দ্রুত গতিতে এগোচ্ছে, এমন না যে প্লেয়াররা ব্যক্তি বিশেষে ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে, এখানে হচ্ছে বলটা খুব তাড়াতাড়ি মুভ করছে ডান দিক বাঁ দিক। আর এই যে আগের অডিওতেই তো বললাম যে বিভ্রান্ত হয়ে যাচ্ছে মোহনবাগানের প্লেয়াররা ডিফেন্ড করতে গিয়ে, তার কারণ হচ্ছে ওই হঠাৎ হঠাৎ ডাইরেকশন চেঞ্জ করে যাচ্ছে একদম। যে আপুইয়া এসে ট্যাকেল করলো আপনার একে, এই তৃতীয় গোলটার ক্ষেত্রে এডমান্ডকে, পেছন থেকে নেমে এসে বলটা ধরলো বিপিন, তো তখনও বিপিনকে অ্যাটাক করতে যাচ্ছে, এবার ভেতর থেকে একদম 45 ডিগ্রি সামনের দিকে ছো মেরে এগিয়ে এলো আপনার হার্দিক ভাট। তো পুরো ডাইরেকশন, মানে ওর ফুটিং মাথা ঘুরে পড়ে গেল ওখানে, মাথা ঘুরে পড়ে যাওয়ার জোগাড় হলো আপুইয়ার। তো টেকনিকের মোকাবিলা করতে গেলে আপনাকে টেকনিক রপ্ত করতে হবে।
মানে আপনি যতই লাফালাফি করেন না কেন, আপনি যতই ফিট হন না কেন, আপনি পারবেন না। আপনি যদি সেই টেকনিকটা রপ্ত না করতে পারেন, আপনি মাঠে মারা যাবেন, মানে দাঁড়াতেই পারবেন না। ইস্টবেঙ্গল এই মুহূর্তে যেই ধরনের টেকনিক্যালি হাইলি স্কিলফুল ফুটবল খেলছে, স্কিল মানে ওই বল ড্রিবলিং ছাড়ুন, বল ড্রিবলিং হচ্ছে টেকনিকের একটা অঙ্গ। মানে ফুটবল খেলতে গেলে যত স্কিল সেট লাগে তার একটা স্কিল সেট, ওয়ান, জাস্ট একটাই স্কিল সেট। এরকম প্রচুর স্কিল রয়েছে। এই যে অ্যাটাকগুলো হচ্ছে, এগুলো প্রত্যেকটা একটা স্কিলের একটা কলাকুশলী, এগুলো কৌশল, এগুলো তো এইগুলো রপ্ত যদি না করতে পারে মোহনবাগান, সেটা তাদের হেডেক, মাঠে মারা যাবে। এখন এইভাবে যদি খেলা হতে থাকে ইস্টবেঙ্গলের সাথে মোহনবাগানের, দেখুন ইস্টবেঙ্গল তো এই ধরনের খেলাই খেলবে। এর ফলে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু মোহনবাগান নাস্তানাবুদ হবে। এবং ম্যাচের ফলাফল কী হবে কেউ বলতে পারে না, সেটা সম্ভব নয়। কিন্তু মোহনবাগান নাস্তানাবুদ হবে। এবার নাস্তানাবুদ হতে হতে হয়তো কিছু ম্যাচ ড্র করবে, কিছু ম্যাচ জিতবে। কিন্তু প্রবাবিলিটি কী বলছে, যদি ইস্টবেঙ্গল এই ধরনের হাই এন্ড হাইটেক খেলা খেলতে থাকে, এত কৌশল প্রয়োগ করে, ম্যাচের বেশিরভাগ সময়টা কিন্তু মোহনবাগান নাস্তানাবুদ হবে, বা যে কোনো প্রতিপক্ষ দল নাস্তানাবুদ হবে। এবং প্রবাবিলিটি বলছে বেশিরভাগ ক্ষেত্রে ইস্টবেঙ্গল ম্যাচগুলো জিতবে। খুব সাধারণ লজিক। 5 গোল 6 গোল এইগুলো প্রগলভতা বা বাচাল, মানে বাচাল মানুষের কথাবার্তা। প্রবাবিলিটি বলছে আপনি যদি ভালো খেলেন, প্রত্যেকটা ম্যাচ ভালো খেলেন, ম্যাচের বেশিরভাগ সময়টাই ভালো খেলেন, পরিকল্পিত খেলা খেলেন, তাহলে আপনার জেতার সম্ভাবনা বেড়ে যায়। এবং আপনার জেতার সম্ভাবনা যদি বাড়ে, আপনার জয়ের ব্যবধানের সম্ভাবনা বাড়তে থাকে, প্রবাবিলিটি বাড়তে থাকে। এর বেশি কিছু নয়। ভালো থাকবেন।